হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুমুস ম্যাথ ওয়ার্ল্ড অ্যান্ড দিস ইজ সুমু উইথ ইউ। তো আশা করছি সবাই খুব ভালো আছো এবং খুব ভালোভাবে পড়াশোনা করছো। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি পেডাগোজির প্রথম যে চ্যাপ্টার দুটো রয়েছে, নেচার অফ ম্যাথামেটিক্স অ্যান্ড লজিক্যাল থিঙ্কিং অফ ম্যাথামেটিক্স। তো সেই দুটো চ্যাপ্টার নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই দেখো গণিত সম্পর্কে কিছু ধারণা। তো ১ নম্বর পয়েন্টটি দেখো, গণিত হলো বিজ্ঞানের একটি ক্ষেত্র, যাতে কি কি অন্তর্ভুক্ত থাকে? সংখ্যা, সূত্র, আকার, পরিমাপ, পরিমাণ, মাত্রা এবং তাদের পরিবর্তনগুলি। তো এই জিনিসগুলোর সাথে কিন্তু আমরা সকলেই ছোট থেকেই পরিচিত। এরপরে যে পয়েন্টটি আছে দেখো, গণিত শব্দটির ইংরেজি অর্থ হলো ম্যাথমেটিক্স, যা গ্রিক শব্দ ম্যাথেমা থেকে এসেছে। ম্যাথেমা বানানটি মনে রেখে দেবে, এটা শর্ট কোশ্চেন আসতে পারে। ম্যাথেমা কথার অর্থ হলো শিক্ষণীয় বিষয়সমূহ, অথবা জ্ঞান বা শিক্ষণও বলা যেতে পারে। তারপর দেখো, গণিত হলো একটি ইউনিভার্সাল ধারণা বা ভাব, যার দ্বারা ইউনিভার্সাল ট্রুথ খোঁজা হয় বা সেই সত্যের কাছাকাছি যাওয়া যায়। মানে গণিত হলো একটি সার্বজনীন ধারণা, যার মাধ্যমে গোটা বিশ্বের সত্যের কাছাকাছি যাওয়া যায়। নেক্সট দেখো, গণিত হলো দেশের উন্নয়নের ধারক, বিজ্ঞানের মেরুদণ্ড। ঠিক যেমন একটি শিশু আমাদের ভবিষ্যৎ জাতির মেরুদণ্ড। মানে একটা জাতির মেরুদণ্ড কারা? শিশুরা। ঠিক তেমনই গণিত হলো বিজ্ঞানের মেরুদণ্ড, আর এই বিজ্ঞান হলো একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। মানে বিজ্ঞানকে পরিপূর্ণতা দান করে গণিত। তাই গণিতকে সব বিজ্ঞানের বিজ্ঞান বলা হয়। দ্যাট মিনস ম্যাথামেটিক্স ইজ দ্য সায়েন্স অফ অল সায়েন্সেস। তারপর দেখো গণিতের বিভিন্ন শাখাসমূহ: পাটিগণিত বা অ্যারিথমেটিক, বীজগণিত বা অ্যালজেব্রা, জ্যামিতি বা জিওমেট্রি, পরিমিতি বা মেনসুরেশন, ত্রিকোণমিতি বা ট্রাইগোনোমেট্রি, কলনবিদ্যা বা ক্যালকুলাস, পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স, আরও আছে অনেক ইত্যাদি ইত্যাদি। দেখো, গণিতের প্রধান দুটি দিক আছে। একটি হলো মৌলিক গণিত বা বিশুদ্ধ গণিত, যেটাকে ইংলিশে বলে বেসিক ম্যাথ অর পিওর ম্যাথ। আরেকটি হলো ফলিত গণিত বা অ্যাপ্লাইড ম্যাথ। এই অ্যাপ্লাইড ম্যাথ বাস্তব জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করে, কিন্তু মৌলিক গণিত যেটা আছে সেটা কিন্তু বাস্তব জীবনের সাথে কোনোভাবেই সম্পর্কিত নয়। এই মৌলিক গণিত কি করে? মৌলিক গণিত সাহায্য করে নিজের বিকাশে, মানে নিজের সাবজেক্টের যে বিকাশ, সেটাই সাহায্য করে মৌলিক গণিত বা বিশুদ্ধ গণিত। এবার দেখো গণিত সম্পর্কিত বিভিন্ন উক্তি। মানে এখান থেকে পরীক্ষায় কোশ্চেন এভাবে আসবে যে, সেই উক্তিটা কোটেশনে দিয়ে দিল এবং চারটে বিজ্ঞানীর নাম চারটে অপশনে দিয়ে দিল। আমাদের চুজ করতে হবে ওই উক্তিটি কোন বিজ্ঞানী বলেছেন। প্রথমে আছে বেঞ্জামিন পিয়ার্স। বেঞ্জামিন পিয়ার্স বলেছেন, ম্যাথামেটিক্স ইজ দ্য সায়েন্স দ্যাট ড্রস নেসেসারি কনক্লুশনস। মানে গণিত হলো বিজ্ঞানের একটি শাখা, যেটা আমাদের সাহায্য করে প্রয়োজনীয় সিদ্ধান্তে পৌঁছাতে। বোঝা গেল? তারপরে দেখো গ্যালিলিও। গ্যালিলিও বলেছেন, ম্যাথামেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ ইন হুইচ গড হ্যাজ রিটেন দ্য ইউনিভার্স। মানে ম্যাথামেটিক্স এমন একটি ভাষা, যার মাধ্যমে ঈশ্বর গোটা বিশ্বকে লিখেছেন। তারপর দেখো অ্যারিস্টটল। অ্যারিস্টটল বলেছেন, ম্যাথামেটিক্স ইজ দ্য সায়েন্স অফ কোয়ান্টিটি। মানে গণিত হলো পরিমাণের বিজ্ঞান। তো এই পরিমাণকে আমরা কিভাবে গণিতে কাজে লাগাবো? ধরো একজন ব্যক্তি একদিনে এই পরিমাণ কাজ করে, তাহলে সেই ব্যক্তি 2 দিনে কি পরিমাণ কাজ করবে? তো এরকম ক্ষেত্রে আমরা পরিমাণ কথাটি ব্যবহার করতে পারি গণিতে। তারপর দেখো হকবেন বলেছেন, ম্যাথামেটিক্স ইজ দ্য মিরর অফ সিভিলাইজেশন। মানে গণিত হলো সভ্যতার দর্পণ। এটি খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, হোয়াইটহেড। তিনি বলেছেন, ম্যাথামেটিক্স ইন ইটস ওয়াইডেস্ট সেন্স ইজ দ্য ডেভেলপমেন্ট অফ অল টাইপস অফ ডিডাকটিভ রিজনিং। মানে যে কোনো ডিডাকটিভ রিজনিং বা সমস্ত রকমের অবরোহী যে যুক্তি বা তর্ক, তার ডেভেলপমেন্টকে সাহায্য করে গণিত। দেন বার্থেলট। তিনি বলেছেন, ম্যাথামেটিক্স ইজ দ্য ইন্ডিসপেন্সেবল ইনস্ট্রুমেন্ট অফ অল ফিজিক্যাল রিসার্চ। মানে যে কোনো গবেষণার অপরিহার্য উপকরণ হলো গণিত। এটা সত্যিই তাই, আমরা সবাই জানি। দেন বার্ট্রান্ড রাসেল। তিনি কিন্তু যুক্তিবাদের প্রবক্তা নামে পরিচিত, মনে রেখে দেবে। তিনি বলেছেন, ম্যাথামেটিক্স ইজ দ্য সাবজেক্ট ইন হুইচ উই নেভার নো হোয়াট উই আর টকিং অ্যাবাউট নর হোয়েদার হোয়াট উই আর সেইং ইজ ট্রু। মানে গণিত হলো এমন একটি বিষয়, যেখানে আমরা অনুধাবন করতে পারি না যে আমরা কি বলছি বা যা বলছি তা প্রকৃতপক্ষেই সত্যি কিনা। আচ্ছা, তারপর ফ্রান্সিস রজার বেকন বলেছেন, ম্যাথামেটিক্স ইজ দ্য গেট অ্যান্ড কি অব দ্য সায়েন্সেস। মানে বিজ্ঞানকে জানার জন্য আমাদের কিন্তু গণিতের মধ্য দিয়ে প্রবেশ করতে হবে, এবং গণিত হলো সমস্ত বিজ্ঞানের চাবিকাঠি।
এবার আমরা আলোচনা করব প্রথম চ্যাপ্টার গণিতের প্রকৃতি বা ন্যাচার অফ ম্যাথামেটিক্স সম্পর্কে। প্রথম পয়েন্টটি দেখো, গণিতের নিজস্ব ভাষা আছে, যেটা প্রত্যেক বিষয়েরই থাকে নিজস্ব নিজস্ব ভাষা। ভাষা বলতে কি বোঝাচ্ছে এখানে? গাণিতিক পরিভাষা, গাণিতিক ধারণা, সূত্র, নীতি, লক্ষণ, যা গাণিতিক ভাষা জন্ম দেয়। ঠিক আছে? পরের পয়েন্টটি দেখো, গণিত হলো সংখ্যা, স্থান, দিক এবং পরিমাপ বা পরিমাণের অধ্যয়ন। পরিমাপ বা পরিমাণ, স্থান, দিক, সংখ্যা এগুলো সবকিছুই কিন্তু তোমরা অলরেডি গণিতে করে এসেছো। তো সবারই একটা ধারণা রয়েছে। ৩ নম্বরে দেখো, গণিতের জ্ঞান পদ্ধতিগত। মানে গণিত একটা পুরোটাই সিস্টেমের মধ্যে চলে। যৌক্তিক মানে লজিক্যাল এবং স্পষ্ট। তাই একবার গ্রহণ করলে তা সহজে ভুলে যাওয়া যায় না। কেন ভুলে যাওয়া যায় না? কারণ গণিত হলো যৌক্তিক। যেখানে লজিক আছে, যেটা আমরা লজিক দিয়ে বুঝি, সেটা কিন্তু আমরা যেকোনো বিষয় হতে পারে, কখনোই কিন্তু আমরা সেটা ভুলি না। যেখানে লজিক আছে, যুক্তি আছে, যেটা স্পষ্ট এবং একটা সিস্টেমের মধ্যে আবদ্ধ, সেটা আমরা কখনোই একবার বুঝলে ভুলে যাই না। তারপর দেখো, ৪ নম্বর হচ্ছে এটি শিশুদের মধ্যে একটি সুস্থ ও বৈজ্ঞানিক মানসিকতা গড়ে তোলে। কিন্তু কেন? যেহেতু গণিত এমন একটি বিষয় যেটা স্পষ্ট, যেটা যৌক্তিক এবং সবথেকে বড় কথা হলো এটা একটা সিস্টেমেটিক ওয়েতে চলে। তাই শিশুরা গণিত বিষয়ের সাথে যুক্ত থাকলে তাদের ব্রেনের যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু খুবই সুস্থ এবং সিস্টেমেটিক হবে। আর যেহেতু গণিত হলো বিজ্ঞানের রাজা, তাই বৈজ্ঞানিক মানসিকতা তো অবশ্যই গড়ে উঠবে। এরপর রয়েছে ৫ নম্বর পয়েন্টটি, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা এবং অন্যান্য সাবজেক্ট সহ বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রের অধ্যয়নে গণিত নিযুক্ত করা হয়। মানে ছোটবেলা থেকেই আমরা কিন্তু দেখে এসেছি যে, যেকোনো বিজ্ঞানের বিষয়ে গণিতের কিছু প্রয়োগ অবশ্যই নিযুক্ত করা থাকে। তো সেটাই ৫ নম্বর পয়েন্টে বলেছে। এরপর ৬ নম্বর পয়েন্টটি লক্ষ্য করো, গণিতের অধ্যয়ন শিশুদের আত্মবিশ্বাস এবং আত্মনির্ভরশীলতা গড়ে তুলতে সাহায্য করে। এটা খুবই একটা স্বাভাবিক ব্যাপার। মানে গণিত কি? গণিত হলো একটি সমস্যা সমাধানের বিষয়। তো শিশুরা যদি ছোটবেলা থেকেই সমস্যা সমাধান করতে শেখে, তাহলে তাদের মধ্যে অবশ্যই কি হবে? আত্মবিশ্বাস বাড়বে, তার সাথে আত্মনির্ভরশীলতাও বাড়বে। তো সেটাই বলেছে যে আত্মবিশ্বাস এবং আত্মনির্ভরশীলতা গড়ে তুলতে সাহায্য করে গণিত। গণিত শুধুমাত্র বিজ্ঞানের অসংখ্য শাখার অধ্যয়নের ক্ষেত্রেই কার্যকর নয়, এটি তাদের অগ্রগতি এবং সংগঠনের ভিত্তি হিসেবেও কাজ করে। তো এখানে বলেছে যে বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যেতে, মানে বিজ্ঞানের অগ্রগতিতে গণিতের একটা ভূমিকা রয়েছে, তার সাথে সংগঠনের ভিত্তি হিসেবেও গণিতের ভূমিকা রয়েছে। তারপর দেখো ৮ নম্বর পয়েন্টটি, বিমূর্ত ধারণাগুলি গণিতে বাস্তব রূপে অনুবাদ করা হয় এবং তাদের ব্যাখ্যাও করা হয়। তো বিমূর্ত ধারণা বলতে আমরা বুঝি যে বস্তুগুলোকে কল্পনা করতে পারি, কিন্তু যাদের স্পষ্টভাবে কোনো শারীরিক প্রতিরূপ নেই। এই ধরনের বস্তুর মধ্যে রয়েছে, যেমন ধরো গাণিতিক সেট, সংখ্যা, দার্শনিক সম্পর্ক, ফাংশন বলা যেতে পারে, আবার বৈশিষ্ট্যও বলা যেতে পারে। তো এইসব ধারণাগুলি হলো বিমূর্ত ধারণা, যাদের শারীরিক প্রতিরূপ নেই, তবে কল্পনা করা যেতে পারে। তো গণিত এইসব ধারণাগুলিকে অনুবাদ করে এবং তাদের ব্যাখ্যাও দেয়। ৯ নম্বর পয়েন্টটি হলো গণিতের একটি সুসংজ্ঞায়িত, গ্রহণযোগ্য এবং সরল ভাষা রয়েছে। নেক্সট রয়েছে, গাণিতিক জ্ঞান শিক্ষার্থীদের মধ্যে একটি কৃতজ্ঞ মনোভাব এবং অনুভূতি জাগিয়ে তোলে। তো এখানে বলা যেতে পারে যে, যেহেতু শিক্ষার্থীরা গণিতকে একটি সুস্পষ্ট এবং সুসংজ্ঞায়িত বিষয় হিসেবে ছোট থেকেই শিখছে, আবার গণিতের সম্পূর্ণভাবে একটা সিস্টেমেটিক ওয়ে রয়েছে, ফলে শিক্ষার্থীদের কি হয়? শিক্ষার্থীদের অটোমেটিকলি গণিতের প্রতি একটা কৃতজ্ঞ মনোভাব এবং একটা অনুভূতি জেগে ওঠে। তো এই হলো গণিতের প্রকৃতি। মোটামুটি তোমরা একটা ধারণা পেয়ে গেলে। এবার আসবো পরের চ্যাপ্টারে, লজিক্যাল থিঙ্কিং বা লজিক্যাল রিজনিং অফ ম্যাথামেটিক্স বা গণিতের যৌক্তিক চিন্তাভাবনা। এখানে জানতে হবে হোয়াট ইজ দ্য মিনিং অফ লজিক্যাল থিঙ্কিং, হোয়াই ম্যাথামেটিক্স ইজ কল্ড দ্য সায়েন্স অফ লজিক্যাল থিঙ্কিং। আরেকটি জিনিস আমরা আলোচনা করব, টাইপস অফ লজিক্যাল রিজনিং বা টাইপস অফ লজিক্যাল থিঙ্কিং। তো দেখো, লজিক্যাল কথাটির অর্থ হলো কারণ বা রিজন, আর থিঙ্কিং মানে চিন্তা করা বা কোনো কিছু ভাবা। তো লজিক্যাল থিঙ্কিং কথাটি কি অর্থ বহন করছে? এটি এমন একটি চিন্তা যেটা আমাদের ভাবায় যে যে কোনো একটি পরিস্থিতি বা ঘটনা বা সিচুয়েশন, তার পেছনে কি কারণ রয়েছে, বা সেই ঘটনাটা যে এমনভাবে ঘটলো তার কি কারণ রয়েছে, কেন এমন হলো, অন্যভাবে তো ঘটতে পারতো, সেটা কেন এমন ভাবেই কেন হলো। তো এইসব ভাবনা বা চিন্তা আমাদের তখন হয়ে যায় লজিক্যাল। আর ম্যাথমেটিক্স এমন একটি সাবজেক্ট যেটা আমাদের লজিক্যাল থিঙ্কিং ডেভেলপ করতে সাহায্য করে। সেজন্যই ম্যাথমেটিক্সকে কি বলা হয়? দ্য সায়েন্স অফ লজিক্যাল থিঙ্কিং।
তারপর আসছি টাইপস। না, টাইপস পরে আসছি। তার আগে দেখো একটা ছোট্ট এক্সাম্পল যেটা আমাদের ডে টু ডে লাইফ এর সাথে কানেক্টেড। আমরা যদি কাউকে কোনো বিষয়ে এক্সপ্লেনেশন দেই, বা কোনো একটা ঘটনা সম্পর্কে আমরা বর্ণনা করি, যেটার পুরো এভিডেন্স বা যেটার পুরো প্রমাণ আমাদের সাথে আছে, কিন্তু সামনের লোকের কাছে তার সম্পর্কে কোনো ছোট্ট ইনফরমেশন নেই, তখন আমরা কি হই? আমরা ভীষণ কনফিডেন্ট থাকি। কারণ ওই ঘটনা সম্পর্কিত সমস্ত তথ্য আমাদের কাছে আছে, কিন্তু সামনের জনের কাছে কিছুই নেই। তখন সেই সামনের জন আমাদের বর্ণনা বা আমাদের কথাগুলো কাটতে পারে না। কেন? কারণ আমরা টোটালি ইনফরমেটিভ লজিক দিয়ে কথা বলছি। আর সামনের মানুষটি কি? কোন লজিক দেখাতে পারছে না। তো এরকমই ছোট, ছোট বিভিন্ন বিষয় যখন আমরা খেয়াল করব, তো লজিক্যাল থিংকিং ব্যাপারটা আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। সবসময় ডে টু ডে লাইফ বা দৈনন্দিন জীবনের আমরা যা, যা করি সেগুলোর সঙ্গে আমাদের সিলেবাসে যা আছে সেগুলোর একটা কানেকশন খোঁজার চেষ্টা করব। তাহলে আমরা জিনিসগুলো খুব সহজেই বুঝতে পারবো। এবার টাইপস গুলো খেয়াল করো। গণিতের পরিপ্রেক্ষিতে গাণিতিক যুক্তির দুটি প্রকার হলো ইন্ডাকটিভ রিজনিং বা আরোহী যুক্তি এবং ডিডাকটিভ রিজনিং বা অবরোহী যুক্তি। তো এই ইন্ডাকটিভ রিজনিং এবং ডিডাকটিভ রিজনিং এর সংজ্ঞা উদাহরণ নিয়ে আমরা আলোচনা করব। দেখো, আরোহী পদ্ধতি বা যুক্তি, এটি হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে একাধিক একজাতীয় দৃষ্টান্ত বা উদাহরণ থেকে একটি সাধারণ বিবৃতি বা সূত্র গঠন করা যায়। অর্থাৎ উদাহরণ থেকে সূত্রে উপনীত হওয়ার জন্য এই পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে আন্ডারলাইন করা আছে, দেখো, উদাহরণ এবং সূত্র। তার মানে উদাহরণ থেকে সূত্রে আসার যে পদ্ধতি সেটি হলো আরোহী পদ্ধতি। এবারে একটি উদাহরণ দেখলে আমাদের আরো বেশি ক্লিয়ার হবে। দেখো, একজন ব্যক্তি হিসাবে রাম মারা গেল, একজন ব্যক্তি হিসাবে শ্যাম মারা গেল, যদু মারা গেল, মধু মারা গেল। তাহলে মানুষ সম্পর্কে এই সূত্র প্রতিষ্ঠা করা যায় যে মানুষ মরণশীল। তার মানে এখানে রাম, শ্যাম, যদু, মধু যে মারা গেল সেগুলো হচ্ছে উদাহরণ। সেখান থেকে আমরা সূত্র গঠন করলাম মানুষ মরণশীল। তাহলে আরোহী পদ্ধতিতে আমরা কি করি? উদাহরণ থেকে সূত্রে আসি। এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আরোহী পদ্ধতির। এবার দেখবো কোন কোন জায়গায় আমরা এই আরোহী যুক্তি বা পদ্ধতি অ্যাপ্লাই করে থাকি। সামাজিক গবেষণায় প্রাপ্ত তথ্যকে শ্রেণীবিভাগ করতে, দর্শনে যুক্তিকে প্রতিষ্ঠা করতে এবং গণিতে এই পদ্ধতি ব্যবহার খুব বেশি দেখা যায়। এরপর আমরা আলোচনা করব ডিডাকটিভ রিজনিং বা অবরোহী যুক্তি সম্পর্কে। আরোহী পদ্ধতির একদম বিপরীত পদ্ধতিটি হলো অবরোহী পদ্ধতি। এক্ষেত্রে একটি সূত্র থেকে উদাহরণে যাওয়া যায়। মানে আরোহী পদ্ধতিতে উদাহরণ থেকে সূত্রে গেছিলাম, আর এখানে সূত্র থেকে উদাহরণে আসবো। অতএব পূর্বে গঠিত কোনো একটি বিবৃতি বা সূত্রের মাধ্যমে যখন বিভিন্ন উদাহরণগুলি সম্পর্কে ধারণা গঠন করা হয়, তখন সেটা এই পদ্ধতির অন্তর্ভুক্ত হয়। এবার একটা উদাহরণ দেখলে আমাদের ক্লিয়ার হবে যে মানুষ মরণশীল, এটা একটা সূত্র আমরা নিলাম। এবার এই সূত্র থেকে আমরা উদাহরণে আসবো এক এক করে, যে মানুষ যেহেতু মরণশীল, তাহলে রাম, শ্যাম, যদু, মধু তো মানুষ, তাহলে রামও মরবে, শ্যামও মরবে, যদুও মরবে, মধুও মরবে। তাহলে অবরোহী যুক্তির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি পেলাম? যে সূত্র থেকে উদাহরণে যাওয়া যায়। এই অবরোহী যুক্তির সব থেকে বেশি প্রয়োগ রয়েছে কিন্তু ম্যাথমেটিক্সে। একটা এক্সাম্পল যদি আমরা নেই এখানে, যে ছাত্রদের আমরা একটা সূত্র দিয়ে দিলাম, a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এবার আমরা এক এক করে বিভিন্ন অঙ্ক দিচ্ছি এবং সেই অঙ্কগুলোতে আমরা বললাম যে সেই সূত্রটি প্রয়োগ করো। তো এটা কিন্তু অবরোহী যুক্তির মধ্যে অ্যাপ্লাই হচ্ছে। তো এই হলো আরোহী যুক্তি এবং অবরোহী যুক্তি, এবং এদের পার্থক্যটা আমাদের জানতে হবে, সেটা আলাদা কোনো ভিডিওতে আমরা জানবো। তো আজকের ভিডিওতে আমরা যে দুটো টপিক আলোচনা করলাম, দ্য নেচার অফ ম্যাথামেটিক্স এবং লজিক্যাল থিঙ্কিং অফ ম্যাথামেটিক্স, নেক্সট ভিডিওতে সেই দুটি টপিক থেকে আমরা এমসিকিউ করব। তো বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আর আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে একটি প্রেস করে রাখো যাতে তোমরা সমস্ত ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাও। তো থ্যাংক ইউ এভরিওয়ান।